হ্যালো এভরিওয়ান, সাকসেস বা চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আমি অনন্যা। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি লক্ষ্মীকান্তের ইন্ডিয়ান পলিটির ফার্স্ট চ্যাপ্টার, যেটা হচ্ছে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, এই চ্যাপ্টারটা আমি তোমাদেরকে একটু বলে দেবো। তো ভিডিওটা শুরু করার আগে আমি বলে নিই, যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। যারা চ্যানেল সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিওটা শেষ অবধি দেখো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও। ঠিক আছে, তাহলে চলো ভিডিওটা স্টার্ট করছি। আচ্ছা, আমি বলেছিলাম যে আমি তরুণ গোয়েলের বই থেকে আমি চ্যাপ্টারগুলো পড়িয়ে দেবো, কিন্তু আমি এটা পলিটিটা যেহেতু লক্ষ্মীকান্তের বইটা আমাদের আলটিমেট বই, তো লক্ষ্মীকান্তের বই থেকে একটু পড়ে দিলে তোমাদের একটু সুবিধাই হবে, তাই আমি ফার্স্ট চ্যাপ্টারটা লক্ষ্মীকান্তের বই থেকেই বলে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা, ইন্ডিয়ান পলিটি লক্ষ্মীকান্তের ফার্স্ট চ্যাপ্টারটা হচ্ছে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, এবারে কি হচ্ছে না, ভারতবর্ষে ইংরেজরা যখন যখন ট্রেডিং কোম্পানি হিসাবে ভারতবর্ষে এসেছিল ট্রেড করতে, সেটা হচ্ছে 1600 খ্রিস্টাব্দে। 1600 খ্রিস্টাব্দে কুইন এলিজাবেথের থেকে তারা একটা চার্টার পেয়েছিল যে ভারতবর্ষে তারা ট্রেড করতে পারবে। ঠিক আছে, তাই ট্রেডিং কোম্পানি হিসাবে 1600 খ্রিস্টাব্দে ভারতবর্ষে আসে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ঠিক আছে, এবারে তারা 1764 পর্যন্ত তারা ট্রেডিং কোম্পানি হিসাবেই কিন্তু ভারতবর্ষে ট্রেড করছিল। এবারে 1765 খ্রিস্টাব্দে যখন তারা দেওয়ানিটা পেয়ে গেল বাংলা, বিহার, উড়িষ্যায়, তখন কিন্তু তারা আলটিমেটলি আর পিওরলি কিন্তু ট্রেডিং কোম্পানি আর থাকলো না। ঠিক আছে, এবার দেওয়ানিটা কি? দেওয়ানি হচ্ছে কি, বাংলা, বিহার, উড়িষ্যার রেভিনিউ কালেক্ট করার রাইট, আর সেকেন্ড হচ্ছে সিভিল জাস্টিসের রাইট। এই দুটো মোক্ষম জিনিস যখন তারা পেয়ে গেল, তখন তারা কিন্তু শুধুমাত্র আর ট্রেডিং কোম্পানি হিসাবে নিজেদেরকে রাখতে চাইলো না। তখন তারা ভারতবর্ষের শাসন কার্য ব্যবস্থা মানে অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গাগুলো বা পলিটিক্যাল জায়গাগুলোতে কিন্তু নাক গলাতে তারা স্টার্ট করলো। ঠিক আছে, এরপর তো আস্তে আস্তে ঘটনাচক্রে তারা ভারতবর্ষে বিভিন্ন রকম দীর্ঘদিন তারা রাজত্ব করে গেছে। তো যাই হোক, এবারে ভারতবর্ষ যখন তারা ভাবতে শুরু করলো যে এবার শাসন করবে, তো এই সময়টা থেকে মানে 1765 থেকে 1773 অবধি তারা কিন্তু এই স্বেচ্ছাচারিতা বা যথেচ্ছভাবে এই জিনিসগুলো কিন্তু চালাচ্ছিল শাসন কার্যের ক্ষেত্রে, পলিটিক্যাল ক্ষেত্রে, যা কিছু ক্ষেত্রে, ট্যাক্স রেভিনিউ কালেক্ট করা হোক বা সিভিল জাস্টিস ক্ষেত্রে হোক, এই দুটো ক্ষেত্রে যখন তারা দেওয়ানি পেয়ে গেল, তখন তারা একটু ভারতবর্ষের সর্বময়কর্তা হয়ে ওঠার চেষ্টা করছিল। ঠিক আছে, এবারে ভারতবর্ষের প্রথম রুলটা কি অ্যাক্ট তারা আনলো কি না, রেগুলেটিং অ্যাক্ট 1773 সালের রেগুলেটিং অ্যাক্ট তারা প্রথম একটা অ্যাক্ট চালু করলো। এই একটা সিগনিফিকেন্স আছে, তিনটে সিগনিফিকেন্স আছে এই অ্যাক্টটার। ঠিক আছে, কি সিগনিফিকেন্স? প্রথম সিগনিফিকেন্স হচ্ছে কি, যখন ব্রিটিশ গভর্নমেন্ট ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ভারতবর্ষে শুধুমাত্র ট্রেড করতে পাঠিয়েছিল, তখন তারা 1600 খ্রিস্টাব্দ থেকে মোটামুটি 1772 সাল পর্যন্ত তারা ট্রেড করছিল বা যা কিছু করছিল নিজেদের মতো স্বেচ্ছাচারিতা চালাচ্ছিল। ঠিক আছে, সোজা কথা, নিজেদের মতো স্বেচ্ছাচারিতা চালাচ্ছিল। তাদের ওপরে কিন্তু ব্রিটিশ যেটা গভর্নমেন্টের তাদের ওপর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কিন্তু কোনো রকম কন্ট্রোল করেনি। ঠিক আছে, রেগুলেট করা বা কন্ট্রোল করা কোনো কিছুই করেনি। কিন্তু 1773 সালের রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে ব্রিটিশ গভর্নমেন্ট ফার্স্ট টাইম ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে রেগুলেট আর কন্ট্রোল করতে শুরু করে। ঠিক আছে, এই অ্যাক্টের মাধ্যমে কিন্তু ইন্ডিয়াতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ব্রিটিশ গভর্নমেন্ট রেগুলেট আর কন্ট্রোল করতে স্টার্ট করে। ঠিক আছে, এইটা হচ্ছে প্রথম পয়েন্ট, প্রথম সিগনিফিকেন্স। দ্বিতীয় সিগনিফিকেন্সটা কি ছিল না, ব্রিটিশ গভর্নমেন্ট এইটা ফার্স্ট টাইম ব্রিটিশ গভর্নমেন্ট ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে তাদের পলিটিক্যাল এরিয়া কতটা, অ্যাডমিনিস্ট্রেটিভ এরিয়া কতটা, এই দুটোর মধ্যে পার্থক্য রেকগনাইজ করতে পেরেছিল। ঠিক আছে, এইটা এদের ফার্স্ট স্টেপ ছিল, ব্রিটিশ গভর্নমেন্টের ফার্স্ট স্টেপ ছিল যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ভারতের কতটুকু পলিটিক্যাল তাদের এরিয়া আর কতটুকু অ্যাডমিনিস্ট্রেটিভ এরিয়া, এই দুটোর ডিফারেন্সটা তাদেরকে চেনানো। আর থার্ড স্টেপটা কি হয়েছিল? থার্ড স্টেপটাই ছিল কি, এই অ্যাক্টের মাধ্যমে ভারতবর্ষে একটা সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনের ফাউন্ডেশন হয়েছিল। ঠিক আছে, কেন্দ্রীয় শাসন ব্যবস্থার একটা সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনের ফাউন্ডেশন হয়েছিল। এই তিনটে ছিল এই অ্যাক্টের মেন সিগনিফিকেন্স।
ফার্স্টটা কি ছিল না, ব্রিটিশ গভর্নমেন্ট ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ভারতবর্ষের রেগুলেট কন্ট্রোল করতে স্টার্ট করছিল। সেকেন্ড পয়েন্টটা কি ছিল না, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ব্রিটিশ গভর্নমেন্ট ভারতবর্ষের পলিটিক্যাল অ্যাডমিনিস্ট্রেটিভ যে মানে এরিয়াটা আছে সেটাকে রেকগনাইজ করাতে শিখেছিল। আর থার্ড স্টেপ হচ্ছে কি, ভারতবর্ষে একটা সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনের ফাউন্ডেশন করেছিল। এই তিনটে হচ্ছে এই অ্যাক্টের মেন সিগনিফিকেন্স। ঠিক আছে, এরপর আসছে এই অ্যাক্টের কিছু ফিচার্স। ঠিক আছে, এই অ্যাক্টটার কিছু ফিচার্স আছে। ফার্স্ট ফিচার্সটা কি না, এই সময় থেকে গভর্নর অফ বেঙ্গল থেকে এই গভর্নর অফ বেঙ্গল টার্মটা বন্ধ হয়ে গেল, হয়ে গিয়ে কি হলো, গভর্নর জেনারেল অফ বেঙ্গল। ঠিক আছে, ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল কে ছিলেন, ওয়ারেন হেস্টিংস, হয়ে গেল। আচ্ছা, সেকেন্ড কি করা হয়েছিল, এই যে গভর্নর জেনারেল অফ বেঙ্গল যে এই পদটা যে তৈরি হলো, এই পদটার জন্য 4 জন সদস্যের একটা এক্সিকিউটিভ কাউন্সিল গঠন করা হয়েছিল, যারা কি না এই গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে নানা কাজে, শাসন কার্যের নানা কাজে সাহায্য করবে। ঠিক আছে, 4 জন সদস্যের একটা এক্সিকিউটিভ কাউন্সিল গঠন করা হয়েছিল, যার মেন ছিলেন হচ্ছে গভর্নর জেনারেল অফ বেঙ্গল, আর তার আন্ডারে 4 জন কাজ করবে, যারা তার গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে নানা রকম শাসন কার্যে সাহায্য করবে, বা বিভিন্ন মতামত দেবে, বা কিছু উপদেশ দেবে, বা এরকম টাইপের কিছু। ঠিক আছে, আচ্ছা, গভর্নর অফ বম্বে অ্যান্ড গভর্নর অফ মাদ্রাস প্রেসিডেন্সিকে গভর্নর অফ বেঙ্গল প্রেসিডেন্সির আন্ডারে নিয়ে আসা হলো। ঠিক আছে, গভর্নর তাহলে কি হলো, মেন হলো গভর্নর অফ বেঙ্গল, তার আন্ডারে গভর্নর অফ বম্বে অ্যান্ড গভর্নর অফ মাদ্রাস, এই দুটোকে নিয়ে আসা হলো। থার্ড কি হলো, সুপ্রিম কোর্ট এই অ্যাক্টের মাধ্যমে প্রতিষ্ঠা হয়েছিল। ঠিক আছে, 1774 সালে সুপ্রিম কোর্ট এই অ্যাক্টের মাধ্যমে প্রতিষ্ঠা হয়েছিল। সুপ্রিম কোর্ট যখন ফার্স্ট তৈরি হয়েছিল তখন একজন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ছিলেন, আর বাকি ছিলেন 3 জন আদার জাজেস। ঠিক আছে, এর মধ্যে ভারতবর্ষের প্রথম চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, মানে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ফার্স্ট কে ছিলেন, এলিজা এমভে ছিল। ঠিক আছে, আচ্ছা, এইটুকুই হচ্ছে কি না 1773 সালের রেগুলেটিং অ্যাক্ট, এইটুকুই হচ্ছে তাই। আচ্ছা, এবারে 1781 সালে একটা অ্যাক্ট অফ সেটেলমেন্ট হয়েছিল। তাতে কি হয়েছিল না, 1773 সালে রেগুলেটিং অ্যাক্টে যা যা ডিসপিউট বা যা যা ডিফেক্ট ছিল সেগুলোকে কিন্তু কারেকশন করা হয়েছিল এই 1781 সালে অ্যাক্ট অফ সেটেলমেন্টের মাধ্যমে। ঠিক আছে, আচ্ছা, নেক্সট যে অ্যাক্টটা আসছে সেটা হচ্ছে পিটের ভারত শাসন আইন বা পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784 সালে। ঠিক আছে, আমি বলে রাখছি, আমি এই অ্যাক্টগুলোকে আমি শর্ট ফর্মে একটা নোট মতো করে নিয়েছি, আমি সেটা থেকেই তোমাদেরকে বলে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা, পিটসের ভারত শাসন আইন বা 1784 সালে পিটস ইন্ডিয়া অ্যাক্ট। আচ্ছা, এই অ্যাক্টের কি কি ছিল, এই অ্যাক্টের মাধ্যমে কমার্শিয়াল অ্যান্ড পলিটিক্যাল পাওয়ারটা কোম্পানি ডিস্টিংগুইশ করা হয়েছিল। ঠিক আছে, তোমার কমার্শিয়াল পাওয়ার কতটা, মানে কমার্শিয়াল ফাংশন আর পলিটিক্যাল ফাংশন যেটা এতদিন একসাথে চলছিল সেইটার মধ্যে ডিস্টিংগুইশ করে দেওয়া হয়েছিল, তাতে কি হতো, শাসন কার্যের ক্ষেত্রে খানিকটা সুবিধা হচ্ছিল। ঠিক আছে, কমার্শিয়াল ফাংশনটা কাদের ওপর, মেন দায়িত্বটা কাদের ওপর গিয়েছিল না, কোর্ট অফ ডাইরেক্টরসের ওপরে, আর পলিটিক্যাল ফাংশনটা কারা দেখছিল, মেন বোর্ড অফ কন্ট্রোল। এটা মাথায় রাখবে, এই যে কমার্শিয়াল আর পলিটিক্যাল, এই দুটো যে ফাংশন, যে দুটো ডিস্টিংগুইশ হলো বা দুটো ফাংশনকে আলাদাভাবে যে সেপারেট করে দেওয়া হলো, এই সেপারেট করার মধ্যে কমার্শিয়াল ফাংশনটা কারা দেখছিল না, কোর্ট অফ ডাইরেক্টরস, আর পলিটিক্যাল ফাংশনটাকে দেখছিল বোর্ড অফ কন্ট্রোল। হয়ে গেল, তার ফলে কি হলো, এই যে শাসন ব্যবস্থাটা দুটো ভাগে যে ভাগ হয়ে গেল, তার ফলে এস্টাবলিশমেন্ট হলো কি ডুয়েল গভর্নমেন্টের সূত্রপাত হচ্ছে এইখানেই। কারণ এখানে কি হচ্ছিল, ওরা বিভিন্ন ভাগ, মানে বিভিন্ন সেকশনগুলোকে ভাগ করে দিয়েছিল, একটা কমার্শিয়াল ফাংশনটাকে আর একটা পলিটিক্যাল ফাংশন। এই যে ফাংশনটাকে ভাগ করে দেওয়া হলো, এর ফলে এখানে দ্বৈত শাসন ব্যবস্থার সূত্রপাতটা এই ক্ষেত্রেই হয়েছিল। ঠিক আছে, আচ্ছা, এইটা হয়ে গেল। আচ্ছা, আরেকটা নাম কি চেঞ্জ হয়েছিল না, কোম্পানির টেরিটরিজ অফ ইন্ডিয়া, এই নামটা ফার্স্ট টাইম চেঞ্জ করে হয়ে গেছিল ব্রিটিশ পসেশন অফ ইন্ডিয়া নামটা, মানে কোম্পানির থেকে যে আস্তে আস্তে ব্রিটিশদের হাতে, ব্রিটিশরা খানিকটা কোম্পানিকে কন্ট্রোল করছে, এটা 1773 সালে আমি বলেইছিলাম, তাই জন্য কোম্পানি টেরিটরিজ অফ ইন্ডিয়া নামটা চেঞ্জ করে কি হয়ে গেল, ব্রিটিশ পসেশন অফ ইন্ডিয়া হয়ে গেল, আর কিছু নেই। ঠিক আছে, 1784 সালে পিটস ইন্ডিয়া অ্যাক্ট এইটুকুই। এরপরে আসছে 1813 সালের চার্টার অ্যাক্ট। ঠিক আছে, 1813 সালের চার্টার অ্যাক্ট,
এখানে কিন্তু সেটা নেই, এই এই বইটাতে মানে লক্ষ্মীকান্তের বইতে সেটা দেখতে পাচ্ছি না বা নেই। যাই হোক, এইখানে কিছুই নেই, 1813 সালে চার্টার অ্যাক্টে কিছুই নেই। একটা কোশ্চেনই ইম্পর্টেন্ট, যেটা WBCS বা আদার্স পরীক্ষায় এসে থাকে, সেটা হচ্ছে এই অ্যাক্টের মাধ্যমেই কিন্তু গভর্নমেন্ট কি করেছিল, ব্রিটিশ গভর্নমেন্ট গ্র্যান্টেড 1 লাখ টাকা ফর এডুকেশন ইন ইন্ডিয়া। ঠিক আছে, ভারতবর্ষের শিক্ষাক্ষেত্রে 1 লাখ টাকা অনুদান যে দেওয়া হয়েছিল, ব্রিটিশ গভর্নমেন্ট যে ডিক্লেয়ার করেছিল, সেইটা কিন্তু 1813 সালের চার্টার অ্যাক্টের মাধ্যমেই কিন্তু হয়েছিল। এই একটা পয়েন্টই ইম্পর্টেন্ট, 1813 সালের চার্টার অ্যাক্টে। ঠিক আছে, এইটাই খুব ইম্পর্টেন্ট। এটাই বিভিন্ন রকম প্রশ্ন দেয় যে শিক্ষাক্ষেত্রে বার্ষিক 1 লাখ টাকা অনুদান কোন অ্যাক্টের মাধ্যমে দেওয়া হয়েছিল, বা 1813 সালের চার্টার অ্যাক্টের মাধ্যমে নিম্নলিখিত কোনটা হয়েছিল। এই ঘুরিয়ে ফিরে এই কোশ্চেনটা, এই একটা কোশ্চেনই আসে, আর কিছু নেই। এরপর হচ্ছে 1833 সালের চার্টার অ্যাক্ট। 1833 সালে চার্টার অ্যাক্টে কি হয়েছিল, মোস্ট ইম্পর্টেন্ট, ফাইনাল স্টেপ টুয়ার্ডস দ্য সেন্ট্রালাইজেশন অফ পাওয়ার্স ইন ইন্ডিয়া। এইটা হচ্ছে মানে একদম ফাইনাল স্টেপ হয়ে গেল কি ভারতবর্ষে পাওয়ার সেন্ট্রালাইজেশন। ঠিক আছে, একদম সেন্ট্রালাইজেশন পাওয়ারের ফাইনাল স্টেপ। এটা কি সিঙ্গেল অথরিটি, ঠিক আছে, এটা হচ্ছে একদম সিঙ্গেল অথরিটি, একজনের হাতে ক্ষমতা চলে গেল, যেখানে ভারতবর্ষের ব্রিটিশ পাওয়ারের একদম সেন্ট্রালাইজেশন হয়ে গেল। এবারে হচ্ছে কি, এখানে একটা চেঞ্জ হয়েছিল, যেটা আমাদের 1774 সালের রেগুলেটিং অ্যাক্টে, এই 1773 সালের রেগুলেটিং অ্যাক্টে যেটা আমাদের হয়েছিল গভর্নর জেনারেল অফ বেঙ্গল, সেই টার্মটা চেঞ্জ হয়ে গেল কি গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। ঠিক আছে, আর ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া কে ছিলেন, লর্ড উইলিয়াম বেন্টিং হয়ে গেল। আচ্ছা, এরপর কি হচ্ছে না, বিকাম অ্যান, এবার কি হচ্ছে, এই যেটা মানে মানে কি বলবো, মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই সময় থেকে কি হলো, অ্যাডমিনিস্ট্রেটিভ বডি হয়ে গেল। আর কিন্তু শুধুমাত্র যেটা ট্রেডিং কোম্পানি হেন তেন সব চলে গিয়ে এখন অ্যাডমিনিস্ট্রেটিভ বডি হয়ে গেল, হয়ে গিয়ে গভর্নর জেনারেল, গভর্নর জেনারেল এই টার্মটা হয়ে গেল কি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ঠিক আছে, আচ্ছা, এবার কি হচ্ছে, এই অ্যাক্টের মাধ্যমে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস কি হয়েছিল না, ওপেন কম্পিটিশন সিভিল সার্ভেন্টের ক্ষেত্রে। ঠিক আছে, একটা সিস্টেম ইন্ট্রোডিউস করা হয়েছিল, যার দ্বারা কি হয়েছিল, ওপেন কম্পিটিশন সিভিল সার্ভেন্ট, এই সিস্টেমটা ফার্স্ট টাইম এখানে ইন্ট্রোডিউস হয়েছিল। ঠিক আছে, আচ্ছা, আর একটা কি হয়েছিল না, কনস্টিটিউশনাল পজিশন অফ ব্রিটিশ টেরিটরিজ ইন ইন্ডিয়া। ঠিক আছে, এই একটা কি এক্সপ্লিসিটলি ডিফাইন করে কি না, কনস্টিটিউশনাল পজিশন অফ দ্য ব্রিটিশ টেরিটরিজ ইন ইন্ডিয়া। এই অ্যাক্টে এই ঘটনাগুলো ঘটেছিল। ঠিক আছে, এরপরে আসছি কি 1853 সালের চার্টার অ্যাক্ট। ঠিক আছে, এরও কিছু ফিচার্স আছে। কি কি ফিচার্স আছে না, এই অ্যাক্টটা ব্রিটিশ পার্লামেন্টে লাস্ট চার্টার অ্যাক্ট। ঠিক আছে, এটা হচ্ছে আমি বললাম যে কিছুটা হচ্ছে কোম্পানিজ রুল, ঠিক আছে, কোম্পানিজ অ্যাক্ট বলা হয়, আর কিছুটাকে বলা হচ্ছে ক্রাউন অ্যাক্ট। ঠিক আছে, 1858 থেকে যে সমস্ত অ্যাক্টগুলো পরপর হয়েছিল, 1857 সালে সিপাহী বিদ্রোহ হয়েছিল, এবং তারপরে ভারতবর্ষের পরপর যে সমস্ত অ্যাক্টগুলো হয়েছিল সেগুলোকে সবই হচ্ছে বলা হয় ক্রাউন রুল। ঠিক আছে, আর তার 1858 আগে পর্যন্ত যা যা আমরা এখানে অ্যাক্টগুলো দেখলাম সেগুলোকে বলা হয় কোম্পানিজ রুল। ঠিক আছে, তো 1853 সালে যে চার্টার অ্যাক্টটা হলো, এই চার্টার অ্যাক্টটা হচ্ছে ব্রিটিশ পার্লামেন্টের লাস্ট চার্টার অ্যাক্ট। এরপর আর কিন্তু কোনো চার্টার অ্যাক্ট হয়নি, কারণ এরপর থেকে ক্রাউন রুল শুরু হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এই অ্যাক্টটাতে কি কি ক্রিয়েট হয়েছিল, এই অ্যাক্টটাতে লেজিসলেটিভ কাউন্সিল ক্রিয়েট হয়েছিল। ঠিক আছে, লেজিসলেটিভ কাউন্সিলটা ক্রিয়েট হয়েছিল, তৈরি হয়েছিল, যেটাকে কিনা বলা হতো যে মিনি পার্লামেন্ট। ঠিক আছে, তখন সেটাকে বলা হতো মিনি পার্লামেন্ট, লেজিসলেটিভ কাউন্সিলটাকে তখন বলা হতো মিনি পার্লামেন্ট। ঠিক আছে, আচ্ছা, এবারে বলছে ইন্ট্রোডিউসড ওপেন কম্পিটিটিভ এক্সাম সিস্টেম অ্যান্ড রিক্রুটমেন্ট অফ সিভিল সার্ভেন্ট অলসো ওপেন টু ইন্ডিয়া। ঠিক আছে, এবার আস্তে আস্তে যেটা আমাদের লন্ডনে গিয়ে পরীক্ষা দিতে হতো সিভিল সার্ভিস পরীক্ষাটা, সেটা ভারতবর্ষেও কিন্তু ইন্ডিয়াতেও ওপেন হয়ে গেল। ঠিক আছে, এবার কি হচ্ছে না, এই সিভিল সার্ভিস ক্ষেত্রে একটা কম্পিটিটিভ এক্সাম, যেটা সিস্টেমটা মানে সবাই বসতে পারবে এবং একটা কম্পিটিশনের মধ্য দিয়ে বাছাই হবে, সিভিল সার্ভেন্টকে রিক্রুট করা হবে, সেইটা কিন্তু ফার্স্ট টাইম এখানে চার্টার অ্যাক্টের মাধ্যমে তৈরি হলো। থার্ড নম্বর কি হয়েছিল, এই ফোর্থ কি হয়েছিল না, ম্যাকলে কমিটি গঠন হয়েছিল। ঠিক আছে, আর ম্যাকলে কমিটি গঠন হয়েছিল, আর আমরা সবাই জানি যে ভারতবর্ষের ফার্স্ট সিভিল সার্ভেন্ট, ইন্ডিয়ার ফার্স্ট সিভিল সার্ভেন্ট ছিল সত্যেন্দ্রনাথ টেগোর। এই কটা পয়েন্ট হচ্ছে 1853 সালের চার্টার অ্যাক্ট। এখান থেকে পরীক্ষায় আসতে পারে হয়তো, যে কোশ্চেনগুলো পরীক্ষায় আসে যে ভারতবর্ষে মানে সিভিল সার্ভেন্ট হচ্ছে ওপেন থ্রু কম্পিটিটিভ এক্সাম সিস্টেম। ঠিক আছে, এটা কোন অ্যাক্টের মাধ্যমে হয়েছিল, এটা হবে চার্টার অ্যাক্ট 1853 সালে। ম্যাকলে কমিটি বা মানে কোন অ্যাক্টের মাধ্যমে গঠন করা হয়েছিল না, হবে
1853 সালের চার্টার অ্যাক্টের মাধ্যমে ম্যাকলে কমিটি গঠিত হয়েছিল, ঠিক আছে। আর লেজিসলেটিভ কাউন্সিল কবে গঠিত, কোন অ্যাক্টের মাধ্যমে গঠিত হয়েছিল, যেটাকে এখানে মিনি পার্লামেন্ট বলা হয়, এটাও সবই হচ্ছে 1853 সালের চার্টার অ্যাক্ট। হয়ে গেল, চার্টার অ্যাক্ট মিটে গেল, মানে কোম্পানিজ রুল শেষ। এরপরে আসছে যে অ্যাক্টগুলো, সেগুলো সবই হচ্ছে ক্রাউন রুল, যেটা কত থেকে কত অবধি চলেছিল, 1858 থেকে 1847 অবধি চলেছিল, ঠিক আছে। আচ্ছা, এখানে কি হয়েছিল, ফার্স্ট হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858 সালের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। এখানে কি হয়েছিল আমি বলে নিই একটু পরপরগুলো পয়েন্ট ওয়াইজ। সিপাহী বিদ্রোহের পর এই অ্যাক্ট আনা হয়েছিল, ঠিক আছে। সিপাহী বিদ্রোহের পর, কারণ 1857 সালে সিপাহী বিদ্রোহ হয়েছিল আমরা সবাই জানি, তো সিপাহী বিদ্রোহের পর এই অ্যাক্ট আনা হয়েছিল। আচ্ছা, এইটা কেন হয়েছিল না, এই অ্যাক্টটাকে কি বলা হয়, অ্যাক্ট ফর গুড গভর্নমেন্ট ইন ইন্ডিয়া, এটাকে বলা হয় অ্যাক্ট অফ গুড গভর্নমেন্ট ইন ইন্ডিয়া। আচ্ছা, থার্ড কি হয়েছিল, ডাইরেক্ট রুল অফ ব্রিটিশ গভর্নমেন্ট, বুঝতে পেরেছো, আর কোম্পানির হাতে কোনো ক্ষমতা নেই এতদিন অবধি, যাও বা ডুয়েল গভর্নমেন্ট হেন তেন করে ওদেরকে একটু পজিশন দেওয়া হয়েছিল এই অ্যাক্টের মাধ্যমে। এবার এই যে অ্যাক্টগুলো শুরু হলো 1858 পর থেকে কোম্পানির রুল সম্পূর্ণভাবে চলে গেল, আর কোম্পানির হাতে কোনো ক্ষমতা রইলো না, এবার পুরোটাই হচ্ছে ব্রিটিশ গভর্নমেন্ট কিন্তু কন্ট্রোল করছিল, ঠিক আছে। এই জন্যই এটা বলা হচ্ছে যে ডাইরেক্ট রুল অফ ব্রিটিশ গভর্নমেন্ট। হয়ে গেল। আচ্ছা, পরের পয়েন্টটাতেই তোমরা দেখো লেখা আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858 অ্যাবলিস্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে অ্যাবলিস্ট করে দিল, ঠিক আছে। আচ্ছা, তারপর কি হলো, আরেকটা চেঞ্জ হলো কি, যেটা আমরা 1773 সালের রুলে দেখেছিলাম, সেটা হচ্ছে কি রেগুলেটিং একটা দেখেছিলাম যে গভর্নর জেনারেল অফ বেঙ্গল হলো, গভর্নর জেনারেল অফ বেঙ্গল থেকে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হলো। 1858 সালে কি হলো, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া থেকে নামটা চেঞ্জ করে হয়ে গেল ভাইসরয় অফ ইন্ডিয়া, ঠিক আছে, ভাইসরয় অফ ইন্ডিয়া। তো ভাইসরয় অফ ইন্ডিয়া ফার্স্ট ভাইসরয় কে ছিল ভারতের, লর্ড ক্যানিং। হয়ে গেল। আচ্ছা, এইখানে আরেকটা নতুন পজিশন, একটা নতুন পদ তৈরি হয়েছিল, যার নাম হচ্ছে কি সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া। সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া, এই পদটা নতুন তৈরি হয়েছিল এই অ্যাক্টের মাধ্যমে। হয়ে গেল। আচ্ছা, এখানে কি আছে, আচ্ছা, এই যে সেক্রেটারি অফ স্টেট ইন ইন্ডিয়া যে হবে, যিনি হবে নাকি, সেই ব্যক্তিটা কি মেম্বার অফ ক্যাবিনেট অ্যান্ড ইজ রেসপন্সিবল টু দ্য ব্রিটিশ পার্লামেন্ট। এই যে ব্যক্তিটা যিনি হবেন সেক্রেটারি অফ স্টেট, যাকে মনোনীত করা হবে, সেই ব্যক্তিটা কিন্তু ক্যাবিনেটের মেম্বার হবেন এবং ডাইরেক্টলি রেসপন্সিবল থাকবে টু দ্য ব্রিটিশ পার্লামেন্টের কাছে, ঠিক আছে। মানে তিনি চট করে নিজের ইচ্ছায় কোনো রকম ডিসিশন নিতে পারবেন না, তিনি দায়বদ্ধ থাকবেন কার কাছে, ব্রিটিশ পার্লামেন্টের কাছে, ঠিক আছে। আচ্ছা, পরের পয়েন্ট হচ্ছে কি সেক্রেটারি অফ স্টেট ওয়াজ অ্যাসিস্টেড বাই এ কাউন্সিল কল্ড দ্য কাউন্সিল অফ ইন্ডিয়া দ্যাট কন্টেন 15 মেম্বার। এবার এই সেক্রেটারি অফ স্টেটকে কে করবে, অ্যাসিস্ট করবে কারা না, 15 জন সদস্য বিশিষ্ট একটা গঠন করা হয়েছিল আর কি, কাউন্সিল অফ ইন্ডিয়া গঠন করা হয়েছিল, ঠিক আছে। কাউন্সিল অফ ইন্ডিয়াতে কতজন মেম্বার ছিল না, 15 জন মেম্বার ছিল, যারা সেক্রেটারি অফ স্টেটকে কিন্তু অ্যাসিস্ট করবে। হয়ে গেল। আচ্ছা, এই একটা অ্যাবলিস্ট করেছিল কি না, বোর্ড অফ কন্ট্রোল অ্যান্ড কাউন্সিল অফ ডাইরেক্টর, যেটা আমরা পড়েছিলাম পিটের ভারত শাসন আইন 1784 সালে। পিটের ভারত শাসন আইনে আমরা যখন দেখেছিলাম না, পলিটিক্যাল ফাংশন আর কমার্শিয়াল ফাংশনটাকে আলাদা করে দেওয়া হয়েছিল, কমার্শিয়াল ফাংশন আর পলিটিক্যাল ফাংশনটাকে আলাদা করে দেওয়া হয়েছিল, যেটা কমার্শিয়াল ফাংশনটা কোর্ট অফ ডাইরেক্টরের কাছে ছিল, পলিটিক্যাল ফাংশনটা বোর্ড অফ কন্ট্রোলের হাতে ছিল। এই জিনিসগুলোই কিন্তু সম্পূর্ণভাবে অ্যাবলিস্ট করে দেওয়া হলো, মানে আলটিমেটলি কোথাও না কোথাও কি ডুয়েল গভর্নমেন্টটাকে কিন্তু অ্যাবলিস্ট করে দেওয়া হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, আর এখানে কিছু নেই, এইটুকুই হচ্ছে 1858 সালের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। প্রত্যেকটা পয়েন্ট ভীষণ ইম্পর্টেন্ট, প্রচণ্ড ইম্পর্টেন্ট, এগুলো থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে, ঠিক আছে। আচ্ছা, আর হচ্ছে কি 1861 সালের একটা ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট হয়েছিল। এটা খুব যে ইম্পর্টেন্ট তা নয়, তেমন কিছু কোশ্চেন এখানে দেয় না। এখানে একটাই কোশ্চেন আসে কি, যে হচ্ছে এইটা হচ্ছে 1862 সালে, এই সময় হচ্ছে লর্ড ক্যানিং ভাইসরয় ছিল, এই সময় ফার্স্ট ভাইসরয় ছিল। আচ্ছা, আর কিছু নয়। আর এইখানে একটাই হয়েছিল যে ভারতবর্ষে লর্ড ক্যানিং আর কি নমিনেট করেছিল কাকে না, রাজা অফ বেনারস, মহারাজা অফ পাটিয়ালা অ্যান্ড শ্রী দিনাকর রাও। লেজিসলেটিভ কাউন্সিলে 3 জন ভারতীয়কে নমিনেট করা হয়েছিল, ঠিক আছে। লেজিসলেটিভ কাউন্সিলে এই অ্যাক্টের মাধ্যমে লেজিসলেটিভ কাউন্সিলে যেটা তৈরি হয়েছিল, লেজিসলেটিভ কাউন্সিল যেটাকে আমরা মিনি পার্লামেন্ট বলছিলাম, তো এই লেজিসলেটিভ কাউন্সিলে তো কোনো ভারতীয়রা ছিল না, এই ফার্স্ট টাইম ভারতীয়রা নমিনেট হয়েছিল। 3 জন ভারতীয়কে নমিনেট করেছিলেন। কে নমিনেট করেছিল না, সেই সময় যিনি ভাইসরয় ছিলেন কে ছিলেন না, লর্ড ক্যানিং ছিলেন, ঠিক আছে। লর্ড ক্যানিং 3 জনকে
লেজিসলেটিভ কাউন্সিলে মনোনীত করেছিলেন। কে ছিলেন তার মধ্যে? রাজা অফ বেনারসের রাজা ছিল, পাটিয়ালার মহারাজা ছিলেন, আর কি ছিলেন না স্যার দিনাকর রাও এই তিনজন হচ্ছে লেজিসলেটিভ কাউন্সিলে মনোনীত হয়েছিল। ভাইসরয়ের হাতে নতুন ক্ষমতা কি গেল? অর্ডিন্যান্স জারি করা, অর্ডিন্যান্স ইস্যু করার ক্ষমতা পেল ভাইসরয়। ঠিক আছে, এই অ্যাক্টের মাধ্যমে ভাইসরয় অর্ডিন্যান্স জারি করার কিন্তু ক্ষমতা পেল। আর কিছু নেই। 1862 সালে লেজিসলেটিভ কাউন্সিল ফর বেঙ্গল ক্রিয়েট হলো, বেঙ্গলে লেজিসলেটিভ কাউন্সিল তৈরি হলো 1862 সালে। আচ্ছা, এইটা ইম্পর্টেন্ট আছে, এই কোশ্চেনটা বারবার দেয়। পোর্টফোলিও সিস্টেম কোন অ্যাক্টে ইন্ট্রোডিউস হয়েছিল বা কার সময় ইন্ট্রোডিউস হয়েছিল? ঠিক আছে, কার সময়টাই বেশি দেয়, মনে রাখবে। পোর্টফোলিও সিস্টেম যেহেতু ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861 সালে ইন্ট্রোডিউস হয়েছিল, তার মানে অবশ্যই এটা লর্ড ক্যানিংয়ের সময় ইন্ট্রোডিউস হবে। ঠিক আছে, এবার এই পোর্টফোলিও সিস্টেমটা কি না, পোর্টফোলিও সিস্টেমটা হচ্ছে, সিস্টেমের মানেটা হচ্ছে প্লেসিং ইচ মেম্বার ইন চার্জ অফ এ স্পেসিফিক ডিপার্টমেন্ট। প্রত্যেকটা মানুষকে ডিপার্টমেন্টের এক একটা করে নির্দিষ্ট কাজে তাদেরকে চার্জে দেওয়া, এটাই হচ্ছে পোর্টফোলিও সিস্টেম। ঠিক আছে, প্রত্যেকটা মেম্বার হচ্ছে স্পেসিফিক ডিপার্টমেন্টে আলাদা আলাদা চার্জে মানে ক্ষমতায় তাদের দেওয়া হলো, এটাই হচ্ছে পোর্টফোলিও সিস্টেম। কোশ্চেনটা এটাই দেয়, পোর্টফোলিও সিস্টেম কার সময় ইন্ট্রোডিউস হয়েছিল? মনে রাখবে, পোর্টফোলিও সিস্টেম হচ্ছে ভাইসরয় লর্ড ক্যানিংয়ের সময় ইন্ট্রোডিউস হয়েছিল। যদি বলে যে কোন অ্যাক্টের মাধ্যমে ইন্ট্রোডিউস হয়েছিল, সেটা হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861। ঠিক আছে, আচ্ছা এইটুকুই আজকে থাক। এরপর থেকে মর্লেমিন্টো রিফর্ম আছে, মন্টেগু চেমসফোর্ড রিফর্ম আছে, এইগুলো আমি পলিটিক্স সেকেন্ড ক্লাসে পড়িয়ে দেবো। তো আজকের মতো এইটুকুই, গোটাটা পড়াতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো আজকের মতো এইটুকুই, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। পাশে থাকা বেল আইকনটাতে হিট করতে ভুলো না। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন একটা ক্লাস নিয়ে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এইটুকুই, টাটা।